নমস্কার, আপনারা দেখছেন WBSLST জিওগ্রাফি। আমি নিয়ে এসেছি 10,000 MCQ এর মেগা সিরিজ। আজকে আমরা ইনসোলেশন থেকে পার্ট 2 করব। তাহলে চলুন দেখি প্রথম প্রশ্ন কি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ইনসোলেশনের বণ্টনে পৃথিবীর গোলাকার আকৃতির প্রধান প্রভাব কি। তো কিছুটা কনসেপ্ট আমরা একটু ক্লিয়ার করি। পৃথিবী কি? পৃথিবী সমতল নয়, পৃথিবী হচ্ছে স্ফেরিক্যাল অর্থাৎ প্রায় গোলাকার। তাই একই সময়ে সূর্য রশ্মি কিন্তু সমানভাবে সব জায়গায় পড়ে না। পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে সূর্য রশ্মির একই কোণে পড়ে না এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পড়ে, কোথাও লম্বভাবে পড়ে, কোথাও তির্যকভাবে পড়ে। আমরা কি জানি, নিরক্ষরেখার কাছে সূর্য রশ্মি অর্থাৎ এইটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি, এখানে সূর্য লম্বভাবে অর্থাৎ ডিরেক্টলি বা ভার্টিক্যাল বা পারপেন্ডিকুলার ভাবে পড়ে এবং নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যত যাবে সূর্য রশ্মি তত তির্যকভাবে অর্থাৎ অবলিক ভাবে পড়তে থাকে। এর ফলে কি হয়, সোলার এনার্জি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তাই তো। তাহলে এখানে বলছে ইনসুলেশনের বণ্টনে পৃথিবীর গোলাকার আকৃতির প্রধান প্রভাব কি। তাহলে অপশন এ তে বলছে সব অক্ষাংশে একই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সৃষ্টি করে। তো এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে কিছুই না, এটি হচ্ছে আপাতন কোণ। কি কোণ? আপতন কোণ। মানে কি, এই যে সূর্যের রশ্মি পৃথিবীর পৃষ্ঠে কতটা সরাসরি পড়ছে বা কতটা তির্যক ভাবে পড়ছে, সেই কোণটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে। তো সব অক্ষাংশে একইভাবে কি সূর্যরশ্মি পড়ে না? কখনোই পড়ে না। বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মির কোণ ভিন্ন হয়ে থাকে। তাহলে এটা কিন্তু ঠিক হতে পারে, কারণ আমরা একটু আগেই দেখলাম সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ পড়ে এবং যত মেরু অঞ্চলের দিকে যায় তত কিন্তু তার তির্যক ভাবে সূর্যরশ্মি পড়তে থাকে। তাহলে বি হওয়ার একটি চান্স রয়েছে। তার আগে আমরা সি এবং ডি দেখব। সি অপশনে কি রয়েছে? পৃথিবীর ঘূর্ণন বন্ধ করে দেয়, এটি কোনোভাবেই হবে না। পৃথিবীর গোলাকৃতি সঙ্গে রোটেশন বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। ডি কি বলছে? সূর্যের বিকিরণ বন্ধ করে দেয়। তো পৃথিবীর আকৃতি সূর্যের রেডিয়েশন বন্ধ করতে পারে না, এটা সম্ভব নয়। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মির পতন কোণ বিভিন্ন হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ইনসুলেশনের বণ্টনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়? প্রশ্নে কিন্তু এই হয় বা নয় এই দুটোতেই বেশিরভাগ আনসার ভুল হয়, তো শেষ পর্যন্ত পড়তে হয় প্রশ্ন। তো এখানে কি বলছে? নয় বলেছে। ঠিক আছে। তো ইনসোলেশন মানে কি? ইনকামিং সোলার রেডিয়েশন অর্থাৎ সূর্য থেকে আগত সৌর বিকিরণ। তো এই ইনসোলেশন মানে এই ইনসোলেশনের সারফেস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। কি গুরুত্বপূর্ণ? একটি হচ্ছে আপতন কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আপতন কোণ। আরেকটি হচ্ছে ডিউরেশন অফ সানশাইন বা সানলাইট ডিউরেশন, মানে কতক্ষণ সূর্যরশ্মি পড়ছে বা সূর্যলোকের স্থায়িত্বকালকে বোঝানো হচ্ছে। 3 নম্বর কি? বায়ুমণ্ডলের স্বচ্ছতা অর্থাৎ ট্রান্সপারেন্সি, অ্যাটমসফেরিক ট্রান্সপারেন্সি। ঠিক আছে। এইগুলোর সাথে কিন্তু ইনসুলেশন ডিরেক্ট ভাবে সম্পর্কিত। ঠিক আছে। ইনসুলেশন কতটা পড়বে কোনো একটা জায়গায় তার আপতন কোণের ওপর অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের ওপর নির্ভর করে। সূর্যরশ্মি কতটা পরিমাণে সেখানে পড়ছে, কতক্ষণ ধরে পড়ছে, কত সময়কাল ধরে পড়ছে সেটার ওপরও নির্ভর করছে এবং সেখানকার বায়ুমণ্ডলের স্বচ্ছতার ওপর নির্ভর করছে। ঠিক আছে। তাহলে এখানে সম্পর্কিত নয় বলছে, তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটা সম্পর্কিত, তাহলে এটা হবে না। ডিউরেশন অফ সানশাইন এটাও সম্পর্কিত হবে না। অ্যাটমসফেরিক ট্রান্সপারেন্সি এটাও সম্পর্কিত হবে না। আর্থ ম্যাগনেটিক ডিক্লাইন বলছে। তো আর্থ ম্যাগনেটিক ডিক্লাইন হলো কি? এটি ট্রু নর্থ, আমাদের পৃথিবীর হচ্ছে ট্রু নর্থ বলা হয়। ঠিক আছে। ম্যাগনেটিক নর্থ
ট্রু নর্থ এবং ম্যাগনেটিক নর্থ, একটা কি হয় ট্রু নর্থ রয়েছে এবং একটি রয়েছে ম্যাগনেটিক নর্থ। এই ম্যাগনেটিক নর্থের মধ্যেকার যে ডিফারেন্স রয়েছে, এই ডিফারেন্সটাই হলো ম্যাগনেটিক ডিক্লিনেশন। এটি সোলার রেডিয়েশন ডিস্ট্রিবিউশনের সঙ্গে সম্পর্কিত নয়, ঠিক আছে। আর এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তো বললাম, সূর্য রশ্মি যত মানে ভার্টিক্যাল পড়বে, ঠিক আছে, প্রতি ইউনিট এরিয়াতে সেই এনার্জির পরিমাণ তত বেশি হবে। আগের ক্লাসে আমরা বলেছিলাম যে কোনো একটি এরিয়াতে যদি সোজাভাবে সূর্য রশ্মি পড়ে, তাহলে কি হবে, সেখানে অল্প জায়গা জুড়ে অনেকটা বেশি সূর্য রশ্মি পড়বে, ফলে জায়গাটি বেশি উত্তপ্ত হয়ে উঠবে। এবং যখনই টর্চ লাইটটি তির্যকভাবে সূর্য রশ্মি মানে লাইট ফেলবে, তখন এরিয়াটা অনেকটা বেশি হয়ে যাবে, ফলে সেখানকার সূর্য রশ্মি তো সেম পড়বে কিন্তু তাপটা কমে যাবে, ঠিক আছে। ডিউরেশন অফ সানশাইনে বলছে দিনের আলো পাওয়ার সময় যদি বেশি হয়ে থাকে, তাহলে বেশি পরিমাণের সূর্য রশ্মি শোষণ করবে, রিসিভ করবে, তাই তো। তাহলে এটাও সম্পর্কিত। আর অ্যাটমসফিয়ারিক ট্রান্সপারেন্সি বলতে বোঝাচ্ছে অ্যাটমসফিয়ারে কি কি থাকে, থাকে ক্লাউড থাকে, ডাস্ট থাকে, ধুলোবালি থাকে, মেঘ থাকে, জল থাকে, ওয়াটার থাকে, ওয়াটার ভ্যাপার থাকে, জলীয় বাষ্প থাকে। এই সমস্তর ওপর নির্ভর করে যে কতটা সূর্যরশ্মি এসে পৌঁছাবে। কারণ এর উপর কি নির্ভর করে, কিছুটা সূর্যরশ্মি অ্যাবজর্পশন হয়ে যায়, শোষণ করে নেয়, কিছুটা প্রতিফলিত করে, কিছুটা স্ক্যাটারিং হয়ে যায়। তো এইগুলোর ওপর কিন্তু ইম্প্যাক্ট রয়েছে, বা এইগুলোর ওপর নির্ভর করে ইনসোলেশন, ঠিক আছে। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। আজকে নেক্সট প্রশ্ন। তো বায়ুমণ্ডলের ট্রান্সপারেন্সি কমে গেলে পৃথিবী পৃষ্ঠে পৌঁছানো ইনসোলেশন সাধারণত কি হবে? একটু আগে বললাম যে অ্যাটমসফিয়ারিক ট্রান্সপারেন্সি হচ্ছে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যে রেডিয়েশনটা মানে অতিক্রম করতে পারে তার স্বচ্ছতা, ঠিক আছে। সূর্য রশ্মি তো বায়ুমণ্ডলকে, ধরুন এটা পৃথিবী পৃষ্ঠ, এটা বায়ুমণ্ডল, তো এই বায়ুমণ্ডলকে ভেদ করে কি ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে। তো বায়ুমণ্ডল যত স্বচ্ছ থাকবে তত কি ডিরেক্ট ভাবে চলে আসবে। এবার বায়ুমণ্ডলে যদি কিছু থাকে তাহলে কি হবে, ডেফিনেটলি সেটা কমে যেতে থাকবে, তাই না। আকাশ পরিষ্কার যদি হয়, মানে এক কথায় যদি বলি, আকাশ যদি পরিষ্কার হয় তাহলে কি হবে, যে সোলার রেডিয়েশন সেটা বেশি পরিমাণে কোনো বাধা না পেয়ে বেশি পরিমাণে ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে, ঠিক আছে। কিন্তু অ্যাটমসফিয়ারে বা বায়ুমণ্ডলে যদি ধরুন মেঘ থাকে, ধুলোবালি থাকে, ঠিক আছে, জলীয় বাষ্প থাকে, তাহলে কি হবে, এখান থেকে সূর্য রশ্মি কিছুটা কি হবে, অ্যাবজর্পশন হবে, শোষণ হবে, কিছুটা শোষণ হবে, কিছুটা কি হবে, স্ক্যাটার্ড হয়ে যাবে, স্ক্যাটারিং হয়ে যাবে, বিচ্ছুরিত হবে, বিচ্ছুরিত হবে, আর কিছুটা কি হবে, রিফ্লেক্ট হবে, প্রতিফলিত হবে, প্রতিফলিত হবে। এর ফলে কি কিছু পরিমাণ অংশ তো বেরিয়েই যাচ্ছে স্ক্যাটারিং হয়ে, রিফ্লেক্ট হয়ে, তাহলে আর কিছুটা পরিমাণ ভূপৃষ্ঠে আসছে। তাহলে যেটা যদি বায়ুমণ্ডল স্বচ্ছ থাকে তাহলে বেশি পরিমাণে ইনসোলেশন আসছে, আর যদি বায়ুমণ্ডলে মেঘ, ধূলিকণা এইগুলোর পরিমাণ যদি বেশি থাকে তাহলে মানে ইনসোলেশনের পরিমাণ কমে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে অপশন এতে কি হবে, যে বলছে যে বৃদ্ধি পায়। তাহলে এখানে কিন্তু ট্রান্সপারেন্সি কমে গেলে বলছে, আর কমছে কখন, যখন বায়ুমণ্ডলে এই ক্লাউড থাকছে, মেঘ থাকছে, ডাস্ট থাকছে, এরোসেল থাকছে, জলীয় বাষ্প থাকছে, তখনই ট্রান্সপারেন্সি কমে যাচ্ছে, স্বচ্ছতা কমে যাচ্ছে। আর স্বচ্ছতা কমে গেলে কখনোই ইনসোলেশনের পরিমাণ বাড়বে না, কমবে, তাই না। কারণ কিছুটা শোষণ, কিছুটা বিচ্ছুরিত, কিছুটা প্রতিফলিত হয়ে যাচ্ছে, যেটা কখনোই হবে না, সবসময় হবে কি হ্রাস পাবে, সবসময় হ্রাস পাবে, ঠিক আছে। অপশন সি গুলো দেখি, যে অপরিবর্তিত বলছে থাকে, তো অপরিবর্তিত কখনোই থাকবে না। অ্যাটমসফিয়ারিক কন্ডিশন যখনই পরিবর্তন হয় তখনই কিন্তু রেডিয়েশনের যে পরিমাণ রেডিয়েশন আসার কথা তার পরিমাণও পরিবর্তন হতে থাকে। স্বচ্ছতা যত বেশি তত বেশি ইনসোলেশন এসে পৌঁছাবে। দ্বিগুণ কখনোই দ্বিগুণ হবে না, কারণ যত বেশি বায়ুমণ্ডলে বা অ্যাটমসফিয়ারে ডাস্ট পার্টিকেল বা ওয়াটার ভ্যাপার থাকবে তত বেশি পরিমাণে রিফ্লেক্ট হয়ে বা অ্যালবিডোর পরিমাণ বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক আনসার অপশন বি। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি বলছে, যে মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্প ইনসোলেশনের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে?
এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাটমসফেরিক রেডিয়েশনের কনসেপ্ট। তো এই কনসেপ্টটা বোঝার জন্য তিনটে সব জিনিস একটু মনে রাখতে হবে। প্রথম হচ্ছে কি অ্যাবজর্পশন, মানে হচ্ছে কি শোষণ। তো এই অ্যাবজর্পশন জিনিসটা কি, যে সূর্য থেকে যখন সোলার রেডিয়েশন আসে, অর্থাৎ সৌর বিকিরণ আসে, তখন সেটা কি হয়, বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়, এবং তখন বায়ুমণ্ডলের যে উপাদানগুলি রয়েছে সেই উপাদান দ্বারা কিছুটা শোষিত হয়ে যায়, কিছুটা শোষণ করে নেয়। ঠিক আছে, তো সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছাতে দেয় না, তাহলে কিছুটা পরিমাণ কিন্তু শোষণ করে নেয়। তো বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন ধরনের গ্যাস কিন্তু এই জিনিসটা করে থাকে। যেমন আমি এখানে লিখি যে O3, O3 কি শোষণ করে নেয়, ইউভি রেকে শোষণ করে নেয়, সেটা সূর্য থেকে আসে, এবং O3 বা ওজোন ইউভি রেকে শোষণ করে নিচ্ছে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড কি শোষণ করে, কার্বন ডাই অক্সাইড ইনফ্রারেড শোষণ করে, ঠিক আছে। মেঘ কিন্তু কিছু পরিমাণের অংশ কিন্তু শোষণ করে, কিছুটা অংশ শোষণ করে, পুরোটা না, এবং ডাস্ট পার্টিকেলও কিন্তু কিছুটা পরিমাণে শোষণ করে থাকে, এবং ওয়াটার ভ্যাপারও কিছু পরিমাণ বা কিছু নির্দিষ্ট ওয়েভলেন্থের রেডিয়েশন শোষণ করে থাকে। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে 2 হচ্ছে স্ক্যাটারিং। এখানে লিখছি 2 হচ্ছে স্ক্যাটারিং। স্ক্যাটারিং মানে কি, বিচ্ছুরণ। ঠিক আছে, বিচ্ছুরণ মানে কি, ছড়িয়ে পড়া। অর্থাৎ সূর্য থেকে যখন সৌরশক্তি আসে, তখন বায়ুমণ্ডলে থাকা কিছু পরিমাণের যে এরোসেল বা ডাস্ট পার্টিকেল রয়েছে, সেইগুলো কি করে, সেইগুলো থেকে রিফ্লেক্ট করে অন্যদিকে ছড়িয়ে দেয়, স্ক্যাটার করে দেয়, অন্যদিকে ছড়িয়ে দেয়। ঠিক আছে, বা আমরা যদি আরো সহজ করে বলি, যখন সূর্যের আলো বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস মলিকিউল বা ডাস্ট বা এরোসেল ইত্যাদির সাথে যখন ইন্টারাকশন করে, ধরুন এটা সূর্য যখন বায়ুমণ্ডলে আসে, এই সমস্ত জায়গায় ধরুন এগুলো ডাস্ট পার্টিকেল বা কিছু গ্যাস মলিকিউল বা এরোসেল রয়েছে, এবং এইটা দিয়ে যখন আসার চেষ্টা করে, তখন তাদের মধ্যে ইন্টারাকশন হয়, এবং তার দিক পরিবর্তন করে বিভিন্ন দিকে কিন্তু সেটাকে ছড়িয়ে দেয়, বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। এইটাকেই বলা হচ্ছে স্ক্যাটারিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন বা প্রতিফলন। এই প্রতিফলন জিনিসটা কি, যখন রেডিয়েশন কোনো সারফেসে, ঠিক আছে, বা ক্লাউড বা পার্টিকেলের ওপর পড়ে, তাহলে যখন কোনো রেডিয়েশন সারফেসে, ভূপৃষ্ঠে হতে পারে, বা কোনো মেঘে হতে পারে, বা যে কোনো ডাস্ট পার্টিকেলে হতে পারে, তার ওপর পড়ে, তখন সেই সূর্যরশ্মির কি হচ্ছে, সেটা শোষণ না করে সেটা কি করছে, পুরোপুরি রিফ্লেক্ট হয়ে ফিরিয়ে দিচ্ছে। তার মানে শোষণ করছে না, ডিরেক্ট সূর্যরশ্মি এর ওপর পড়ছে, রিফ্লেক্ট হচ্ছে, এবং সেটা কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, যেমন সব থেকে বেশি পরিমাণে রিফ্লেকশন হয় কোথায়, বা অ্যালবেডো কোথায় হয়, তুষারে বা স্নোতে। তার উপরে যখন তুষারের ওপর যখন সূর্যরশ্মি পড়ে, তার বড় অংশ কিন্তু রিফ্লেক্ট হয়ে আবার ফিরে যেতে থাকে। তার মানে রিফ্লেকশন মানেই হচ্ছে ফিরে যাওয়া। ঠিক আছে, তাহলে এবার অপশন গুলো দেখে নি কোনটা কোনটা কি হয়। অপশন এতে বলছে শুধুমাত্র বিকিরণ উৎপন্ন করে, তো না, এই যে মেঘ বা ডাস্ট বা ধুলো, সেইগুলো কিন্তু ধূলিকণা বা জলীয় বাষ্প, এইগুলো কিন্তু শুধুমাত্র রেডিয়েশনের প্রধান সোর্স নয়। প্রশ্নে কি বলছে, মেঘ, ধূলিকণা ও জলীয় বাষ্প ইনসুলেশনের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে। শুধুমাত্র বিকিরণ করে না, বিকিরণের শুধুমাত্র সোর্স নয়। ঠিক আছে, বিকিরণকে শোষণ করে, প্রতিফলন করে, বিচ্ছুরণ করে, একদম ঠিক। অ্যাবজর্পশন করে, স্ক্যাটারিং করে, এবং রিফ্লেক্ট করে, শুধুমাত্র বিকিরণ করে না। ঠিক আছে, বিকিরণ উৎপন্ন করে না, এই তিনটে জিনিসই হয়ে থাকে। তাহলে এখানে কিন্তু অপশন বি হবে সঠিক আনসার। কিন্তু ওএমআরএ ফিল আপ করার আগে আমরা অপশন সি এবং ডি একবার অবশ্যই দেখবো, কারণ প্রমিনেন্ট আনসারই সঠিক আনসার হয়। অপশন সিতে কি বলছে, পৃথিবীর ঘূর্ণন বৃদ্ধি করে। তো এই পৃথিবীর ঘূর্ণনের সাথে কোনো সম্পর্ক নেই। সূর্যের তাপমাত্রা কমিয়ে দেয়, এটার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তাহলে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সটে কি বলছে,
কোনো অঞ্চলে দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকলে কি হবে? মানে বলছে ডিউরেশন অফ সানশাইন বা সানলাইট বা সূর্যালোক পাওয়ার সময়কাল মানে সময়কালের কথা বলা হচ্ছে। ধরুন 2টি দিন সূর্যের অবস্থান ও অন্যান্য অ্যাটমসফিয়ারিক কন্ডিশন গুলো মোটামুটি সমান, ঠিক আছে? একদিন কি করলো, সূর্যরশ্মি বেশি পেলো, কত পেলো? 10 ঘন্টা। একটা দিন সূর্যরশ্মি বেশি পেলো 10 ঘন্টা, আর অন্যদিকে 14 ঘন্টা। মনে রাখতে হবে বাকি যা কিছু রয়েছে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন সেটা কিন্তু সেম, ঠিক আছে? শুধু সূর্যরশ্মি একদিন 10 ঘন্টা পড়লো, একদিন 14 ঘন্টা পড়লো। এর ফলে কি হবে, তাহলে যেই দিনটায় বেশি সূর্যরশ্মি পড়ছে সেখানে সোলার রেডিয়েশন বা সৌর বিকিরণ বেশি পড়বে, হয়তো সোলার রেডিয়েশন বেশি হবে, এখানে কম হবে, তাই তো? তাহলে টোটাল যে ইনসোলেশন সেখানে কোথায় বেশি হবে? 14 ঘন্টা যেখানে, সেখানে বেশি হবে, তাই তো? এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তো এখানে প্রথমে বলছে অপশন এ তে ইনসোলেশন গ্রহণের সময় মোট সময় বাড়তে পারে, তাই তো? মোট সময় বাড়তে পারে। তো হ্যাঁ, যদি দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, 14 ঘন্টা যদি সূর্যরশ্মি পড়ে, তাহলে ইনসোলেশন গ্রহণের সময় বাড়তে থাকবে। যদি 10 ঘন্টা দিনের পরিমাণ থাকে, দিনের দৈর্ঘ্য থাকে, তাহলে 10 ঘন্টা সূর্যরশ্মি পড়বে, 14 ঘন্টা থাকলে 14 ঘন্টা পড়বে, তাহলে দিনের দৈর্ঘ্য যত বেশি ইনসোলেশনের পরিমাণ তত বেশি। একদম ঠিক বলেছে এটা। তো বাকি অপশনস গুলো দেখি কি বলছে। সূর্যের উচ্চতা সবসময় শূন্য হয়, এটা আবার কেমন কথা? সূর্যের উচ্চতা সবসময় শূন্য হয়, এটা কোনোভাবেই না, এটা হবেই না। চিতে বলছে ইনসোলেশন সবসময় কমে যায়, তো কখনোই কমে না, এমনটা কখনোই হবে না। দিনের দৈর্ঘ্য বাড়ছে, সূর্যরশ্মির বেশি পরিমাণে সূর্য থাকছে, তাহলে কি করে ইনসোলেশন কমে যাবে? কখনোই কমবে না, সবসময় বাড়বে। যত বেশি সূর্য থাকবে তত বেশি, বা যত বেশি দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তত বেশি ইনসোলেশনও বাড়তে থাকবে। দিতে বলছে সূর্যরশ্মি তাপহীন হয়ে যায়, এটা কখনো সম্ভব? কখনোই না। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, ইনসোলেশন গ্রহণের মোট সময় বাড়তে পারে। ডেফিনেটলি এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন, উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সাধারণত বেশি ইনসোলেশন পাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, তাহলে ইনসোলেশন অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দিকে আগত সৌর বিকিরণ বা ইনকামিং সোলার রেডিয়েশনকে বোঝানো হচ্ছে। কোনো অঞ্চলে কতটা পরিমাণে ইনসোলেশন পৌঁছাবে, ইনসোলেশন, সেটা শুধুমাত্র সূর্যের উপস্থিতির ওপর নির্ভর করে না, সেগুলো কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। যেমন কি সোলার অ্যাঙ্গেল, ঠিক আছে? সোলার অ্যাঙ্গেল এবং হচ্ছে সোলার বা সানলাইট বা ডিউরেশন অফ সানশাইন বা ডে লেন্থের উপর নির্ভর করে, ঠিক আছে? সূর্য কতটা ভাবে সোজা, কতটা তির্যক ভাবে পড়ছে তার উপর যতটা নির্ভর করছে, ততটাই কিন্তু সূর্য কতক্ষণ আলো দিচ্ছে বা আলো পাওয়া যাচ্ছে সূর্যের, সেটার উপরও নির্ভর করছে। এবার প্রশ্নে এসে উত্তর গোলার্ধে সামার বা গ্রীষ্মকাল, তাই তো? এই দুটির ক্ষেত্রে এই পরিস্থিতিটা এই পরিস্থিতিতে অনেক বেশি ইনসোলেশন বৃদ্ধি পায়। এবার কেন উত্তর গোলার্ধে গ্রীষ্ম হয়, এইটা আমাদের মনে রাখতে হবে। পৃথিবীর অক্ষ কত ডিগ্রি অক্ষ হেলানো? 23.5 ডিগ্রি হেলানো, তাই তো? 23.5 ডিগ্রি কিন্তু হেলানো থাকে। তো যখন উত্তর গোলার্ধে সূর্যের দিকে বেশি হেলে থাকে, তখন কি হয়, সূর্যের রশ্মি তুলনামূলকভাবে সেখানে সোজা বা উচ্চ কোণে আসে, অর্থাৎ সান রে ডিরেক্ট ভাবে পড়ে, সান রে ডিরেক্ট পড়ে, ঠিক আছে? এবার একটা জায়গায় যখন বা ছোট এরিয়াতে যখন ডিরেক্ট ভাবে সূর্যরশ্মি পড়ছে, তখন কি হবে, প্রতি ইউনিটে বেশি পরিমাণে এনার্জি শোষণ করবে বা এনার্জি পাবে। আমরা এর আগে টর্চের উদাহরণ দিয়ে বুঝেছি যে ছোট্ট এরিয়াতে যদি ডিরেক্ট ভাবে সানলাইট পড়ে, তাহলে সেখানে বেশি পরিমাণে ইনসোলেশন পায় বা বেশি পরিমাণে এনার্জি থাকে। তো এটা তো একটা গেল যে পৃথিবীর হচ্ছে 23.5 ডিগ্রি হেলানো, এবং 2 হচ্ছে কি, যে দিন বড়। তো উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে কি হয়, দিন বড় হয়, তাই তো? আমরা জানি দিন বেশি দীর্ঘ হয়ে থাকে। তো এবার যদি দিন বেশি দীর্ঘ হয়ে থাকে,
ঠিক আছে, ধরুন গ্রীষ্মকালে 14 ঘন্টার দিন হয়ে থাকে, তাহলে গ্রীষ্মকালে কি হবে, সূর্যের আলো বেশি পরিমাণে পৌঁছাবে বা বেশি পাবে। এবার বেশি সূর্যের আলো বেশি পেলে কি হবে, বেশি সানলাইট পাবে, অর্থাৎ বেশি ইনসোলেশন পাবে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে, তাই তো, কারণ হতে পারে। তাহলে চলুন এবার অপশন গুলো আমরা দেখে নিই। যে সূর্য পৃথিবীর অনেক কাছে চলে আসে, তো না, এটি কখনোই না। একটা জিনিস মনে রাখতে হবে, উত্তর গোলার্ধে গ্রীষ্মের সময় পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে না। তাই সূর্যের কাছে গেলে গরম বা দূরে গেলে ঠান্ডা, এইভাবে ঋতুকে ব্যাখ্যা করে না। মূল কারণ হলো কি, এই 23.5 ডিগ্রি কোণে হেলানো এবং পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করা, এটাই কিন্তু মেন কারণ। ঠিক আছে, কাছে চলে যাওয়া দূরে চলে যাওয়া এই বিষয়গুলির সাথে হয় না। অপশন বি, অপশন বিতে কি বলছে, সূর্য তুলনামূলকভাবে বেশি সরাসরি পতিত হয় এবং দিনের দৈর্ঘ্য বাড়ে। তো হ্যাঁ, এটাই কিন্তু হয় যে সূর্য রশ্মি তুলনামূলকভাবে বেশি সরাসরি পতিত হয় এবং দিনের দৈর্ঘ্য বাড়ে, যার কারণে কিন্তু গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে ইনসোলেশন পাওয়ার একটু বেশি পরিমাণে পায়। ঠিক আছে, পৃথিবীর ঘূর্ণন বন্ধ কখনোই হয় না বা বায়ুমণ্ডল সম্পূর্ণ অদৃশ্য কখনোই হয় না। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যে 21শে জুন সূর্যের লম্ব রশ্মি কোন অক্ষাংশে পড়ে? ঠিক আছে, তো 21শে জুনের কাছাকাছি জুন সলস্টিক হয় বা জুন আয়ন্ত হয়। ঠিক আছে, তো এই সময় সূর্য ভার্টিক্যাল রে বা লম্বভাবে পড়ে। ঠিক আছে, চলুন আমরা এই বিষয়টাকে একটি ছবির মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরুন এটা পৃথিবী, ঠিকঠাক গোল হলো না, তবুও বুঝে নিন। এটা নিরক্ষরেখা, ঠিক আছে, এবং এটি হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা, এবং এটি হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ হচ্ছে মকর ক্রান্তি রেখা। এ তো সূর্য কি হয়, এই কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখার মধ্য দিয়ে যাতায়াত করে, তো এই জায়গাটাকে আমরা কিন্তু রবি মার্গ বলে থাকি। তো সূর্য কখনো নিরক্ষরেখার ওপর, কখনো কর্কট ক্রান্তি রেখার ওপর, কখনো মকর ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। তো সেই দিনগুলোই আমরা দেখব। তো সূর্য কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ সূর্য কিন্তু নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয় কোন দিনটি, 21শে মার্চ, ঠিক আছে, 11th মার্চ, এবং আরেকটি দিন, ঠিক আছে, তবু আমি 11th মার্চ বলছি, 11th মার্চ এবং 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর, এই দুটো দিন কিন্তু সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে থাকে। ঠিক আছে, এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তো এই নিরক্ষরেখায় সেই সময় কিন্তু বেশি পরিমাণে সানলাইট পাওয়া যায় এবং বাকি জায়গা মেরুর দিকে কিন্তু তির্যক ভাবে পড়তে থাকে। কিন্তু 21শে মার্চ থেকে, কিন্তু 21শে মার্চের পর কিন্তু সূর্য আবার কর্কট ক্রান্তি রেখার দিকে আস্তে আস্তে যেতে থাকে এবং 21শে জুন, 21শে জুন কিন্তু সূর্য পুরোপুরি এই কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ঠিক আছে, এবং এই 21শে জুনের পর, 21শে জুন থেকে আবার এখান থেকে ধরুন, এবার আমি ব্লুতে লিখছি, যে 21শে জুনের পর থেকে কিন্তু আবার এই নিরক্ষরেখার দিকে আসবে। তো নিরক্ষরেখায় কত তারিখে আসে, 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার ওপর আবার লম্বভাবে কিরণ দেয় এবং এই নিরক্ষরেখা থেকে আবার মকর ক্রান্তি রেখাতে আসে কত তারিখে, 22শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর। ঠিক আছে, তাহলে মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কোন দিন, 22শে ডিসেম্বর, আর কর্কট ক্রান্তি রেখার উপর কোন দিন দেয়, 21শে জুন। এছাড়া নিরক্ষরেখার উপর কোন কোন দিন দেয়, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, খুব ইম্পর্টেন্ট। তো এখানে বলছে 21শে জুন সূর্যের লম্ব রশ্মি কোন অক্ষাংশে পড়ে, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 23.5 ডিগ্রি সাউথ না নর্থ হবে, 23.5 ডিগ্রি নর্থ হবে, কারণ সাউথে কত তারিখে পড়ছে, 22শে ডিসেম্বর, এবং নিরক্ষরেখায় পড়ছে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, এই দুটো দিন পড়ছে। 63.5 ডিগ্রি নর্থে কখনোই অত দূর পর্যন্ত সূর্য পৌঁছায় না। তাহলে চলুন দেখি নেক্সট কি প্রশ্ন রয়েছে। আচ্ছা, এবার বলছে 21শে ডিসেম্বর সূর্যের লম্ব রশ্মি কোথায় পড়ে, তাহলে কোথায় পড়বে, এই প্রশ্নটি আপনারা জানাবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, যে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর
সময় কাছাকাছি সূর্যের লম্ব রশ্মি কোথায় পতিত হয়? তো এটা কিন্তু উত্তর হয়ে যাবে নিরক্ষরেখা, কারণ আমি একটু আগেই বোঝালাম যে এটা হচ্ছে পৃথিবী এবং নিরক্ষরেখা। সূর্য সবসময় কি হয়, এই কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত এই জায়গাটায় চলাচল করে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে রবি মার্গ। তো সূর্য কখনো নিরক্ষরেখার ওপর, কখনো কর্কট ক্রান্তি বা কখনো মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তো 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর কিন্তু সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে থাকে এবং নিরক্ষরেখায় লম্বভাবে সানলাইট দেয় বা সূর্য রশ্মি পতিত হয়। তাই এখানে হয়ে যাবে নিরক্ষরেখা হয়ে যাবে সঠিক আনসার। কারণ 21শে মার্চ সেইটা কোথায় হয়, 21শে মার্চ কিন্তু সরি 21শে মার্চ কেন বলছি, 21শে জুন, 21শে জুন হচ্ছে কর্কট ক্রান্তি রেখার উপরে থাকে এবং মকর ক্রান্তিতে থাকে কি 22শে ডিসেম্বর থাকে। ঠিক আছে, এবং আজকের লাস্ট প্রশ্নে কি বলছে, কোন বক্তব্যটি সঠিক? প্রথম অপশনে কি বলছে, ইনসোলেশন শুধুমাত্র ল্যাটিটিউড দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে শুধুমাত্র কি ল্যাটিটিউড দ্বারা নিয়ন্ত্রিত হয়? না, ল্যাটিটিউড গুরুত্বপূর্ণ হলেও শুধুমাত্র ল্যাটিটিউড দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় না। আমরা জানি ইনসোলেশন বন্টনের ক্ষেত্রে কয়েকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে পতন কোণ। ঠিক আছে, সূর্যের পতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। 2 নম্বর কি, সূর্যালোকের সময়কাল, মানে সূর্যালোক পাওয়ার সময়কাল বা ডে লেন্থ, দিনের দৈর্ঘ্য। ঠিক আছে, দিনের দৈর্ঘ্য। অ্যাটমসফেরিক ট্রান্সপারেন্সি, ঠিক আছে, বায়ুমণ্ডলের স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, বায়ুমণ্ডলের স্বচ্ছতা। ঠিক আছে, অর্থাৎ কি যে ক্লাউড, মেঘ, ডাস্ট, ওয়াটার ভ্যাপার ইত্যাদির কারণে যেই অ্যাবজর্পশন, শোষণ, স্ক্যাটারিং বা রিফ্লেক্টিং হয় সেইগুলোর ওপরও নির্ভর করে। তাই শুধুমাত্র ল্যাটিটিউড দ্বারা কখনোই কি নির্ভর করে না, তো অপশন এ কখনোই হবে না। ইনসোলেশনের বন্টনে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের গুরুত্বপূর্ণ রয়েছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো অবশ্যই রয়েছে। সূর্যরশ্মি যত বেশি ডিরেক্ট ভাবে পড়বে তত ছোট এরিয়াতে বেশি পরিমাণে সানলাইট পড়বে, তাই তো, এবং যত বেশি তির্যক ভাবে পড়বে তত বেশি জায়গা জুড়ে কম এনার্জি ছড়িয়ে পড়বে বা কম এনার্জি পাবে বা হচ্ছে বড় এরিয়াতে ছড়িয়ে পড়বে। তার ফলে কি হবে, যে সারফেস বা ভূপৃষ্ঠ রয়েছে সেই তুলনায় এনার্জিটা কম পাবে, তাই তো। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা তো রয়েছে, আমরা এটাকে ভুল বলতে পারি না, এটা ঠিক। তবে আমরা সেটাও দেখি, ইনসোলেশনের সঙ্গে দিনের দৈর্ঘ্যের কোনো সম্পর্ক নেই, তো কখনোই না। দিনের দৈর্ঘ্য যদি ছোট হয় ইনসোলেশনের পরিমাণ কম হবে, দিনের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে সেটা ইনসোলেশনের পরিমাণ বেশি হবে। দিনের দৈর্ঘ্য যদি 8 ঘন্টা হয় তাহলে সেখানে কম পরিমাণে ইনসোলেশন পাবে, যেখানে 14 ঘন্টা দিন হবে সেখানে বেশি পরিমাণে ইনসোলেশন পাওয়া যাবে। এটাই তো নিয়ম বা এটাই তো হয়, তাহলে সি কখনোই হবে না। ডিতে কি বলছে, মেঘ ইনসোলেশনকে প্রভাবিত করে না, তো করে। কখনো হয় যে প্রভাবিত করে না, সেটা সম্পূর্ণভাবে প্রভাবিত করে। মেঘ কি করে, যে ইনকামিং সোলার রেডিয়েশনের একটি অংশ সেটাকে কি করে, রিফ্লেক্ট করে। ঠিক আছে, রিফ্লেক্ট করে, কিছুটা অ্যাবজর্ব করে, শোষণ করে, এবং কিছুটা কি করে, কিছুটা কিন্তু স্ক্যাটারিং করে, অর্থাৎ বিচ্ছুরণ করে। ফলে সারফেসে কিছু পরিমাণে ইনসোলেশনের পরিমাণটা পরিবর্তন হয়, তাই তো। তাহলে এখানে অপশন ডিও হবে না, তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং নেক্সট পার্টের সাথে। ততক্ষণ দেখতে থাকুন, পড়তে থাকুন।